হ্যালো। হ্যালো দেব, আরে জলদি চলে আয়, মাছ গরম গরম সিঙ্গাড়া ভেজেছি, চায়ের সাথে হেব্বি জমবে। আর আসার সময় সোমকে ডেকে আনবি। গরম গরম সিঙাড়া শুনে মন ভরে উঠল। দেরি না করে বেরিয়ে পড়লাম। সাথে ডেকে নিলাম সোমকে। সোম, এই সোম, তাড়াতাড়ি আয়, তিনুর ফোন এসেছিল, আজ মেনুতে সিঙাড়া। সোম আমার পাশের বাড়িতে থাকে, আর যে সিঙাড়া খাওয়ার নিমন্ত্রণ দিল সে হলো তিনু। তিনু, সোম আর আমরা তিন বন্ধু একই সাথে স্কুল ফাইনাল দিয়েছি। পড়াশোনা তাই নেই, স্কুল এখন ছুটি। সময় কাটানোর জন্য রোজ একসাথে আড্ডা দিই। আড্ডাটা প্রায়ই হয় তিনুর বাড়িতে, কারণ সে প্রতিদিন নতুন নতুন কিছু বানিয়ে খাওয়ায়। কারণ ওর মা খাওয়াতে খুব ভালোবাসে, তাই ওর বাড়িতে প্রতিদিন কিছু না কিছু খাওয়া হয়। আর খেতে ভালোবাসি আমি আর সোম দুজনেই, তাই মিস করি না। তাড়াতাড়ি দুজনে পৌঁছে গেলাম তিনুর বাড়িতে। দেখি আমাদের আসার আগেই তিনু সাজিয়ে রেখেছে এক থালা গরম গরম সিঙাড়া। সিঙাড়া খেতে খেতে আড্ডাটা বেশ ভালোই জমে উঠল। রোজ সন্ধ্যায় কিছু খেতে খেতে আমাদের এই আড্ডা দেওয়াটা আমাদের একমাত্র বিনোদনের খোরাক হয়ে উঠেছে। গল্প করতে করতে হঠাৎ চলে আসে ভূতের কথা। তাই শুনে তিনু তড়াক করে লাফিয়ে ওঠে, বলে, দেখ দেখ, রাতে ওসব না, আমার ভয় করে। কিন্তু ও যত বলে আমি আর সোম তত বেশি করে ভূতের গল্প শুরু করি। আমিও অবশ্য ভূতে বিশ্বাস করি না, ঠিক তেমনই আমার বন্ধু সোম। কিন্তু তিনুটা যে কি করে এত ভীতু হলো কে জানে। তাই ওকে ভয় দেখাতে আমাদের বেশ ভালোই লাগে। কিন্তু সেদিন ভূতের গল্পটা সত্যিই জমে উঠল। তিনু ভয় পেয়ে বলে উঠল, দেখ, এমন করে আমাকে ভয় দেখালে কাল থেকে আড্ডা বন্ধ, এই বলে দিলাম। কি আড্ডা বন্ধ? এইরকম বললে চলে? রোজ রোজ ভালো মন্দ খাওয়াগুলো কি হবে? এই ভেবে আমি বললাম, আরে বলিস কি? আরে তিনু, ভূত বলে কিছু হয় না, শুধু শুধু ভয় পাস, ওসব অন্ধ কুসংস্কার। একদম ঠিক কথা রে তিনু, ওসব ধাপ্পাবাজি। না, তোরা না বিশ্বাস করলেও আমি করি। আমার দাদু বলেছে। কে বলেছে? তোর দাদু? হ্যাঁ, ভূত পেত সব আছে। গভীর রাতে তাদের জগৎ শুরু হয়। আমার দাদু নিজে দেখেছে কতবার। কি দেখেছে? ভূত? হ্যাঁ, একদম সত্যি কথা। মল্লিকদের ওই কবরখানার পাশে কয়েকবার আমার দাদু রাতে ফেরার সময় ভূত দেখেছে। তাই আমার দাদু ওদিকে যেতে বারণ করে। তিনুর কথায় আমাদের খুব হাসি পেল। ঠিক আছে, আমায় একদিন দেখাবি। যদি সত্যি হয় তবে যা খেতে চাইবি তাই খাও। কি? যা খেতে চাইবো তাই? হঠাৎ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। বললাম, তিনু ঠিকই বলেছে, আমার বাবাও বলেছিল এই একই ঘটনা। দেখলি তো, বিশ্বাস হলো? তোরা দুজনেই ভিতর ডিম। আচ্ছা ঠিক আছে, বললাম তো ভূত দেখাতে পারলে যা চাইবি তাই খাও। বল, পারবি? সুযোগটা হাতছাড়া করা যাবে না। বললাম, হ্যাঁ পারবো, কেন পারবো না। কাল রাতে তিনজনে যাবো, চল মল্লিকদের কবরখানায়, স্বচক্ষে ভূত দেখিয়ে দেবো। না, আমি নেই, তোরা যা। আচ্ছা, তোকে যেতে হবে না, আমরা দুজনেই যাব। এইভাবে কাল যাওয়ার কথা ফাইনাল হলো। কাল রাত ঠিক 12টায় আমরা যাব মল্লিকদের কবরখানার পাশে। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে আছি, ঘুম আসছে না। কিভাবে কাল সোমকে ভূত দেখিয়ে বাজিটা জেতা যায় তাই ভাবছি। জিততে আমাকে হবে যেন তেন প্রকারে। হঠাৎ মাথায় আমার সেই দুষ্টু বুদ্ধিটা খেলে গেল। নিজে নিজেই হেসে উঠলাম। সোম, কাল তুই সচক্ষে ভূত দেখবি আর আমি জিতে যাব। সকাল হতেই চলে গেলাম তিনুর বাড়ি। তিনুকে বললাম আমার প্ল্যান। দেখ তিনু, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তুই তো দাদুর একটা সাদা কাপড় গায়ে জড়িয়ে একটু আগে থেকে কবরখানায় গিয়ে দাঁড়িয়ে থাকবি।
আর তোকে ভূত বলে দেখিয়ে দেবো সোমকে। তারপর বাজি জিতে জমিয়ে খাওয়া দাওয়া। কি বলিস? না না, আমি ওসব পারবো না, আমি তোদের মধ্যে নেই। আরে বোকা সোমকে বোকা বানানোর সুযোগ আর পাবি না। না না, আমি নেই। শেষে ভূত সাজতে গিয়ে আমাকেই ভূতে টানবি। তোর ওসব আবার হয় নাকি? বলি শোন। অবশেষে অনেক বুঝিয়ে সুঝিয়ে তিনুকে রাজি করালাম। ঠিক হলো আজ সন্ধ্যার আড্ডা বন্ধ। আর তিনু রাত 12টায় দাদুর একটা সাদা ধুতি জড়িয়ে মল্লিকদের কবরখানার পাশে চলে যাবে। রাত তখন 10টা। খাওয়া দাওয়া করে ঘরে এলাম। বেরোবো 11:30 নাগাদ। চুপি চুপি বেরিয়ে যেতে হবে, বাড়ির লোক জানলে অযথা মুশকিলে পড়তে হবে। লাইট অফ করে বসে রইলাম 11:30 বাজার অপেক্ষায়। ভয় শুধু ঘুমিয়ে না পড়ার। রাত তখন 11টা। মনে হলো একবার তিনুকে ফোন করে ওর সাথে আর একবার কথা বলে নিই। ফোন করলাম তিনুকে। হ্যালো, কিরে তৈরি তো? আমার না খুব ভয় করছে। আরে কোনো চাপ নেই, আমি তো আছি। তুই সময় মতো শুধু পৌঁছে যাস, ব্যাস, পরেরটা আমি সামলে নেব। তুই সময় মতো পৌঁছে একটা মেসেজ করে দিস। আর ভুলেও ফোন করবি না, সোম থাকবে পাশে, সব বুঝে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। আজ সোম বেটা ভারী জব্দ হবে। অপেক্ষা করতে করতে রাত 11:30 বাজলো। বাইরে বেরিয়ে এলাম, দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরেই সোম এসে উপস্থিত হলো। ওকে দেখে আমার হাসি পেল। আজ ওকে এমন ভয় দেখাবো যা ও কোনোদিনও ভুলবে না। দুজনে হাঁটতে শুরু করলাম। সোমের হাতে একটা টর্চ লাইট, আর আমার হাতে আমার মোবাইল। আর বিশেষ কিছু তেমন সঙ্গে নেই। দুজনে এগিয়ে চলেছি মল্লিকদের কবরখানার উদ্দেশ্যে। অমাবস্যার রাত, চারিদিকে কালো ঘন অন্ধকার। মাঝে মাঝে শেয়াল ডেকে উঠছে। দূরে কোথাও কতকগুলো কুকুরের কান্না। রাতে এই দিকটায় একেবারে ফাঁকা। হাঁটতে হাঁটতে আমরা অবশেষে পৌঁছালাম কবরখানার পাশে। চারিদিকে অন্ধকার, বন জঙ্গলে ভরা। বড় বড় গাছে জায়গাটাকে ঘিরে রেখেছে। জায়গাটা দিনের বেলাও অন্ধকার হয়ে থাকে। দুজনে এসে দাঁড়ালাম একটা গাছের তলায়। পাশেই বেশ কয়েকটা কবর, জোড়াজীর্ণ অবস্থা। সোম বলল, কিরে এবার ডাক তোর ভূত বাবাজিকে। আরে দাঁড়া,
ওরা আমার তারা বলে কি ভূতেরও তারা নাকি? সময় হলেই বেরোবে, এখন অপেক্ষা কর। থাকলে তো বেরোবে। মনে মনে তিনুর ওপর খুব রাগ হলো। তিনু বেটাটা গেল কোথায় কি জানি। ওর ওপর ভরসা করাটাই আমার ভুল হয়েছে। এবার মনে হয় তিনু আমাকে ডোবাবে। কিরে, আর কতক্ষণ? এবার বুঝলি তো সব মিথ্যে, ধাপ্পাবাজি সব। আরে আর একটু দাঁড়া, দেখবি দেখবি। দেখ, শুধু শুধু রাত জেগে এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। চল বাড়ি ফিরে চল। অগত্যা তিনুর ওপর রাগ নিয়ে ফিরে যাওয়া মনস্থির করলাম। পেছন ফিরে দুজনে চলতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। হঠাৎ সোমের লাইটটা জ্বলতেই চমকে উঠলাম। কবরের পাশে যেখানে আলোটা পড়েছে সেখানে দেখলাম একজন সাদা কাপড় মুড়ি দিয়ে দাঁড়িয়ে। ওরে বাবারে, এ তো দেখছি সত্যি সত্যি ভূত। প্রথমটা ভয় পেয়ে গেলাম, কিন্তু যখন তিনুর কথা মনে হলো ভয়টা আমার কেটে গেল। এতক্ষণে বাবা তিনু ব্যাটার সময় হলো। মনে মনে তার ওপর বিরক্ত হলেও তাকে অবশেষে সামনে দেখে তার ওপর রাগটা চলে গেল। তিনু চুপচাপ দাঁড়িয়ে আছে কবরের পাশে। সোমের অবস্থা দেখে আমার খুব হাসি পেল। সে তো রীতিমতো ভয়ে কাঁপছে। ওকে আরও ভয় পাওয়ানোর জন্য বললাম, ওই দেখ, ওই দেখ, মনে হচ্ছে যেন মূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসছে। সত্যি সত্যি সোম আরও ভয় পেয়ে গেল। আমি জোরে জোরে কথাগুলো বলেছি যাতে আমার কথা শুনে তিনিও একটু এদিক ওদিক নড়াচড়া করে, আর তাহলেই সোমের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। বললাম, সোম এবার মনে হয় আমাদের ধরে ফেলবে। সোম সোম মুখের কথা আমার শেষ হলো না, হঠাৎ তাকিয়ে দেখি তিনু উপরে উঠে যাচ্ছে, যেন হাওয়ায় ভাসছে। আর তাই দেখে সোম মাটিতে পড়ে গুঁ গুঁ করতে লাগলো। আনন্দে মনটা নেচে উঠল। বাজি আমি জিতে গেছি। কিন্তু সেই আনন্দের মাঝে হঠাৎ একটা প্রশ্ন আমার মনকে নাড়া দিয়ে গেল। তিনু ওপরে উঠল কি করে? কিন্তু ওই দিকে গুরুত্ব না দিয়ে সব ভুলে বাজি জেতার আনন্দে তিনুর দিকে আগাতে লাগলাম। দুপা ফেলেছি, হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা খুলে দেখি তিনুর মেসেজ। সে লিখেছে সে বাড়ি থেকে দাদুর ধুতি কাপড়টা গায়ে জড়িয়ে আসছিল কবরখানায়। হঠাৎ রাস্তায় একটা কুকুর তাকে তাড়া করে। সে ভয়ে বাড়ি চলে যায়। মেসেজটা পড়ে আমার সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। এক অজানা আতঙ্ক আমায় চারিদিক থেকে ঘিরে ফেললো। ভয়ে ভয়ে মূর্তিটার দিকে চেয়ে দেখলাম মূর্তিটা এখনো ঠিক ওইখানেই দাঁড়িয়ে। আমি আর আমার মধ্যে নেই তখন। যেন কোনো দুঃস্বপ্ন আমায় ঘিরে রেখেছে। আমার মুখ দিয়ে কাঁপা কাঁপা গলায় বেরিয়ে এলো, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। আবার প্রশ্ন করলাম, তুমি যে হও আমাদের ছেড়ে দাও আমাদের। এবার মূর্তিটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে আরম্ভ করলো। ভয়ে পা দুটো তখন আমার আড়ষ্ট হয়ে গেছে। ভয়ে কাঁপছি ঠকঠক করে একই জায়গায় দাঁড়িয়ে। মূর্তিটা আস্তে আস্তে আমার অনেক কাছে চলে এলো, তবুও তার মুখটা আমি দেখতে পেলাম না, সাদা কাপড়ে ঢাকা। তবে কাছে আসতে মনে হলো মূর্তিটা যেন কোনো মহিলার। ভয়ে শরীরের রক্ত তখন আমার জল হয়ে গেছে। হঠাৎ একটা দমকা হাওয়া উঠল শঁ শঁ করে। সেই হাওয়ায় মূর্তিটার মুখের কাপড় সরে গেল, আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম একটা বিভৎস কঙ্কাল মূর্তি আমার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে, আর নিজেকে সামলে রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম।
পরদিন সকালে পাখির ডাকে জ্ঞান ফিরল। উঠে দেখলাম সোম তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে পাশে। ঠেলা দিয়ে সোমকে জাগিয়ে তুললাম। তারপর দুজনে বাড়ির দিকে হাঁটতে আরম্ভ করলাম। কারো মুখে কোনো কথা নেই। কাল রাতের বিভীষিকা এখনো আমাদেরকে ঘিরে রেখেছে। বাড়ির সামনে গিয়ে দেখি গেটের সামনে তিনু দাঁড়িয়ে। তিনু আমাদেরকে দেখে জিজ্ঞাসা করলো, কিরে, কাল রাতে কি হলো? আরে ধুর, আমরা তো কাল যাইনি। তাহলে কোথায় গিয়েছিলি? এই সকালে একটু দুজনে হাঁটতে বেরিয়েছিলাম। নেহাতি মান সম্মান বাঁচাতে এর থেকে আর ভালো কোনো উপায় আমরা আর পেলাম না। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।